আচ্ছা, যাই হোক, তো তোমরা এটা এখানে কে কোথা থেকে আছো? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছো? চ্যাট না, তোমরা ডাইরেক্টলি আমার সাথে কথাবার্তা বলো। চ্যাটিং এর থেকে কথাবার্তা বললে ভালো হবে আর কি। তোমরা আনমিউট করে কথা বলতে পারো, সমস্যা নেই। শুরু করেন ভাইয়া। হুম হুম, ঠিক আছে ঠিক মাসুম আছে। তুমি কি আহ মাসুম তুমি শুনতে পাচ্ছ না? তোমাদের জিজ্ঞাসা করছেন উনি যে তোমরা কোথা থেকে বলছো, কি তোমরা ভয়েস দাও, ওখানে লেখার প্রয়োজন নেই তো। ঠিক আছে ভাইয়া। ভাই শুরু করে না। আচ্ছা, ঠিক আছে। তোমার যে কি করো ওগুলো তো এতক্ষণ আইতে চলবো তাই। আচ্ছা, আমার কি স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা আমার সাথে একটু কোঅপারেট করবা, ঠিক আছে? কারণ হচ্ছে আমি যেহেতু অনলাইনে নিচ্ছি, তোমরা দেখছো কি না দেখছো না, তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আস্ক করা, বিভিন্ন কিছু জানতে চাও, এগুলো কিন্তু তোমরা আমাকে বলতে হবে, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, তোমরা যত সুন্দরভাবে আমার সাথে কোঅপারেট করতে পারবা, তত সুন্দরভাবে পড়াশোনা করতে করতে মানে তোমাদেরকে করাতে পারবো, বুঝাতে পারবো, এবং তোমাদের সাথে আমার ইন্টারাকশনটা ভালো হবে, ওকে? ওকে। আচ্ছা, আমার পরিচয় তো আপাতত দিলাম না। আমার পরিচয় সম্পর্কে তোমরা অলরেডি জানো, ঠিক আছে? সো তাহলে আমরা আহ পরিচয়ের পর্ব শুধু শুধু সময় নষ্ট না করে আমরা নেক্সট ইয়ারে চলে যাই। তো এখন তোমরা আমাকে বলো যে আজকে আমরা হচ্ছে অধ্যায় 6 মহাকর্ষ অভিকর্ষ নিয়ে আমরা স্টার্ট করবো, ঠিক আছে? আর পদার্থবিজ্ঞান প্রথম প্রথম পত্রে। তো তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের বেসিক কি আইডিয়া কি আছে? কিরকম আছে? আছে ভাইয়া, কিন্তু সেই রকম না। ধরেন যে পরীক্ষার পর তো লেখাপড়ার সাথে তেমন ভাবে জড়িত ছিলাম না। এই কারণে হয়তো অনেক কিছু ভুলেও গিয়েছি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি তাহলে বেসিক কিছু তোমাদেরকে আইডিয়া দিয়ে দেন আগাবো, ওকে? ওকে। আচ্ছা, বাকিরা কোথায়? বাকিরা তো কোনো ইন্টারাকশন করতেছে না। তো তোমরা সবাই ইন্টারাকশন করো। যত বেশি ইন্টারাকশন করবে ক্লাসটা তত বেশি মজার হবে, বুঝছো? আমি সর্বোচ্চ মজা করা ট্রাই করবো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা কি সব দেখতে পারতেছো? আমি যে স্লাইড ওপেন করলাম। জি ভাইয়া। আচ্ছা, যাই হোক, এখন আমরা কিছু বেসিক টার্ম পড়বো, হ্যাঁ? তো প্রথমত প্রথম হচ্ছে প্রথম যে বেসিক টার্ম, আমরা প্রথমে একটু বেসিক টার্ম গুলো একটু চোখ শর্টকাট একটু চোখ বলে। এটা আমাদের যদি এডমিশনের জন্য খুব বেশি প্রয়োজন নাই, যেহেতু তোমরা যেহেতু বলছো যে তোমরা এখন একটু বেসিক গুলো তোমাদের একটু প্রয়োজন, সুতরাং একটু বেসিক গুলো তোমাদের একটু দেখাচ্ছি, ওকে? তো প্রথম হচ্ছে অভিকর্ষ। হুম, অভিকর্ষটা কি? ধরো পৃথিবীর সাথে একটা পৃথিবী, হ্যাঁ, পৃথিবী একটা যে কোনো একটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ। আর মহাকর্ষ কি? এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু করার মধ্যে পরস্পর আকর্ষণকে বলে মহাকর্ষ। আর যদি দুইটা বস্তু করার মধ্যে যে একটা যদি পৃথিবী হয়, সেটা হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে অভিকর্ষ বলে, ঠিক আছে? এবং এই অভিকর্ষের ফলে বা এই পৃথিবীর আকর্ষণের ফলে বস্তুর যে ত্বরণ হয়, তাকে বলে অভিকর্ষ ত্বরণ। আমরা আই থিঙ্ক তোমরা ত্বরণ সম্পর্কে জানো, এবং এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, জি ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2, ঠিক আছে? এবার অভিকর্ষ কেন্দ্র। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি। জি ভাইয়া। আচ্ছা, এখন আচ্ছা, অভিকর্ষ কেন্দ্র, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে যে অভিকর্ষ কেন্দ্রটা কিরকম আমি তোমাকে একটু দেখাই। এইটা ধর একটা পৃথিবী। আচ্ছা, ওয়েট। এইটা ধর একটা পৃথিবী, ঠিক আছে? তো এই পৃথিবী, আমরা এই পৃথিবীর যে জায়গায় বরাবর এই বলটা কাজ করে, আমরা ধরে নিই, ধরো এখানে একটা আপেল, হ্যাঁ?
এটাকে একটা আপেল ধরলাম, ঠিক আছে। এই আপেল এইটা যদি হয় পৃথিবী, আর্থ, হ্যাঁ, এই আপেলটাকে পৃথিবীর একটা মধ্যখান থেকে, মানে মধ্য এই কেন্দ্র যে পয়েন্টটা, এই পয়েন্ট বরাবর এটাকে আকর্ষণ করে। আকর্ষণটা কোথায়? পৃথিবীর কেন্দ্র থেকে আসে। এটাকে বলা হয় অভিকর্ষ, অভিকর্ষ কেন্দ্র। ক্লিয়ার? আচ্ছা, জি। মহাকর্ষীয় ক্ষেত্র মানে অর্থাৎ অর্থাৎ এই মহাবিশ্বে এই এই মহাকর্ষীয় ক্ষেত্র হচ্ছে তোমার এইটা ধরলাম একটা বস্তু, ঠিক আছে। এরা ধরলাম একটা যে কোনো একটা বস্তু। এই বস্তুর যে এলাকা পর্যন্ত এই বস্তুর মানে যে মহাকর্ষীয় বল ক্রিয়া থাকে, মানে যে এলাকার ভিতরে এই বস্তুর যে মহাকর্ষীয় যে বল সেটা পাওয়া যায়, অস্তিত্ব পাওয়া যায়, সেটা হচ্ছে কি মহাকর্ষীয় ক্ষেত্র। আর একইভাবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হচ্ছে কি যে আম, এটা আমরা সবাই সবাই জানি যে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দু একক ভর একটি বস্তু স্থাপন করলে, অর্থাৎ যে এই যে ক্ষেত্র, এই যে ক্ষেত্রের মধ্যে কোন একটা বস্তু এর চারদিকে যে যে ক্ষেত্র, এখানে যদি একটা বস্তু যদি স্থাপন করি, সেটা যে আহ বল লাভ করবে সেটা হচ্ছে যে ক্ষেত্র প্রাবল্য। এগুলো আমরা পড়ছি। তারপরে মহাকর্ষীয় বিভব, বিভব হচ্ছে যে যে এইটা থেকে কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কোন কোন একটা বস্তুকে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে কোন এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসতে আমার যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাকে হচ্ছে মহাকর্ষীয় বিভব। আর মুক্তিবেগ হচ্ছে কি, তুমি ধরো তুমি নিচে দাঁড়িয়ে আছো, মুক্তিবেগ বেগটা হচ্ছে এরকম যে তুমি ধরো তুমি এই ধরো তুমি এখানে নিচে দাঁড়িয়ে আছো, ঠিক আছে। তো তুমি এখান থেকে একটা বল ছুড়ে মারলা, হ্যাঁ, বলটা ছুড়ে মারার পর কিছু সময় পর তো আবার এটা পৃথিবীতে ফিরে আসবে, তাই না? ঠিক আছে। মুক্তি পেগে কি ভাইয়া ফিরে আসবে? আমি আমার কথাটা বুঝো, মুক্তিবেগ এখন আসতেছে না। আমি বললাম যে তুমি একটা বল তুমি উপরের দিকে ছুড়ে মারা বা কিছুক্ষণ পর এটা ফিরে আসবে না। জি, আসবে। হ্যাঁ, কিন্তু একটা বেগ আছে, একটা নির্দিষ্ট বেগে তুমি যত জোরে তুমি এটাকে ছুড়ে মারলে সেটার পৃথিবীতে ফিরে আসবে না, সেটাকে বলা হয় মুক্তিবেগ। ক্লিয়ার? জি। এটাকে বলে এসকেপ ভেলোসিটি, ঠিক আছে। অথবা এটাকে সংক্ষেপে প্রকাশ করা ভিই, মানে ইতে হয় এসকেপ, এসকেপ ভেলোসিটি, ঠিক আছে। আমার কথাগুলো না ভাইয়া বুঝতে মানটা, পারলে আমাকে বলবা। কেমন? বলো। মুক্তি পেগের মানটা একটু বলে দিলে ভালো হতো। অ্যারাউন্ড 11 to 12.2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি তোমাদের ওখানে, আমি তোমাকে এখানে সামনে আছে, ঠিক আছে, কত কি মান এটা তোমাদের সামনে আছে, এটা দেখতে পাবা, ঠিক আছে। আহ ওকে। আগাতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে। এটা আমি ধারণা করছিলাম যে হয়তো অনেকের হয়তো একটু বেসিক আইডিয়া গুলো একটু লাগবে, এই জন্য আর কি ইয়া করলাম আর কি। তো যাই হোক, নেক্সট স্লাইড। এখন এখন হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরন্ত বস্তু সম্পর্কে আমাদের যে মহাবিজ্ঞানী গ্যালিলিও তিনটা সূত্র দিছে, ঠিক আছে। তো এই সূত্রগুলো বলা হয় গ্যালিলিও সূত্র, ঠিক আছে। জি। তো গ্যালিলিও সূত্রটা আসলে কি আমি বলি। আম, গ্যালিলিও সূত্রটা তোমার হচ্ছে যে বিজ্ঞানীকে আমরা তো গ্যালিলিওকে তো আমরা তো চিনি, ঠিক আছে। উনি হচ্ছে স্যার আইজাক নিউটন আছে না, স্যার আইজাক নিউটনের আগের আগের ছিলেন, ঠিক আছে। তো উনি পরন্ত বস্তু সম্পর্কে তিনটা সূত্র দিয়েছিলেন, ঠিক আছে। প্রথম সূত্রটা হচ্ছে যে ধরো, মানে প্রথম সূত্র গ্যালিলিওর প্রথম সূত্র, আমি একটু কুইকলি যাচ্ছি। আহ স্থির অবস্থা থেকে ধরো গেলাম, ধরলাম এই এই একটা ভূমি, হ্যাঁ, এটা একটা টাওয়ার, হ্যাঁ, এটাকে একটা কয়েন এবং একটা পালক, ঠিক আছে, একটা পালক, ঠিক আছে, একটা পালক আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমাকে বলো যে কয়েনটা আগে পড়বে না পালকটা আগে আগে পড়বে নিচে? আগে কয়েনটা পড়বে। হুম। কিন্তু এখানে কয়েনটা পড়বে, কিন্তু আমি যদি বলি যে স্থানটা হচ্ছে বায়ু শূন্য স্থান, মানে এটার মধ্যে কোনো বায়ু নেই, তাহলে তাহলে কি আগে পড়বে? তাহলে দুটোই একসাথে পড়বে। একসাথে পড়বে। কেন? কারণ হচ্ছে যে দুইটার উপর কোনো বাধা নাই, এই দুইটার উপরে কোনো বাধা নাই, এই জন্য দুইটা একসাথে পড়তেছে। তো এখান থেকে তিনি একটা সূত্র দিয়েছিলেন যে বায়ু শূন্য স্থানে বা বাধাহীন পথে সকল বস্তুই নিশ্চল অবস্থায় যাত্রা করে সমান দ্রুততা নিচে নামে, অর্থাৎ সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে যে বাধাহীন, আর উনি একটা বেগের একটা সূত্র দিচ্ছেন যে আহ এই যে বাধাহীন অবস্থায় কোনো দুইটা বস্তু নিচে পড়তেছে, তো আহ, ধরো তোমার এই বস্তুটা বেগ ওই সময়ের সমানুপাতিক, বি সমানুপাতিক টি, মানে সময় যত বাড়বে বস্তুর বেগ তত বাড়বে, সময় যত কমবে বস্তুর বেগ তত কমবে, ঠিক আছে। আর ব্যস্তানুপাতিক হলে কি হয়, একটা বাড়লে আরেকটা কমে, আরেকটা বাড়লে আরেকটা আরেকটা কমে, ঠিক আছে। তো এটা সমানুপাতিক, মানে অর্থাৎ সময় এবং বেগ সমান, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বাড়বে। ক্লিয়ার? এই এই ইয়ার ইয়ার সাথে আর কি, এই এই উচ্চতার সাথে সাথে, ঠিক আছে।
কোন একটা বস্তু। আর একটা তৃতীয় সূত্র হচ্ছে যে তোমার হচ্ছে যে এই সূত্রের ক্ষেত্রে বলা হয়েছে যে তোমার ধরো বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ হচ্ছে যে তোমার এই যে বস্তুগুলা যে পড়তেছে, ঠিক আছে, এই যে বস্তুটা যে পড়তেছে, এই বস্তুটা যতটা দূরত্ব অতিক্রম করবে সেটা যদি হয় এইটুকু দূরত্ব অতিক্রম করছে, ধরো ধরো এইটুকু ধরো 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেইটা হবে কি, যে তার সেই সময়টা, মানে মানে এই যে এর মানটা, সেই এর মানটা অতিক্রম করছে 2 সেকেন্ডে, তাহলে এর মান কত হবে, সেই সময়ের বর্গ মানে 2 এর বর্গ সমানুপাতিক, অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু অর্থাৎ হচ্ছে যে তোমার হচ্ছে তোমার হচ্ছে যে 2 সেকেন্ডে অতিক্রম করবে 4 মিটার, কথার কথা, হ্যাঁ। তাহলে 3 সেকেন্ডে কত কত অতিক্রম করবে, 9 মিটার, মানে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই 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 দূরত্ব হচ্ছে যে সেই সময়ের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছো তো? জি। আচ্ছা ঠিক আছে, না বুঝলে বলবা। আচ্ছা, এখন হচ্ছে যে কেপলারের সূত্র, এটাও ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কেপলারের সূত্র, এখন আমরা কেপলার সূত্র এই 3টা সূত্র দিছে, একটা হচ্ছে কক্ষীয় বা উপবৃত্ত সূত্র, অথবা এটাকে তুমি বলো অক্ষের সূত্র, আরটা হবে কে ক্ষেত্রফলের সূত্র, আরটা হচ্ছে সময়ের সূত্র, ঠিক আছে। তো হচ্ছে প্রথম সূত্রটা কি, আমাদের বিখ্যাত একজন জ্যোতির্বিদ, তিনি হচ্ছে যে কেপলার, তিনি গ্রহের সম্পর্কে তিনি 3টা সূত্র দিয়েছিলেন। তো প্রথম সূত্র, আচ্ছা আমি এখানে একটা কথা বলি যে আহ আগেরকার সময়ে তোমার মানে মানুষরা বিশ্বাস করতো যে আমাদের যে এই যে পৃথিবী যেটা আছে, পৃথিবী পৃথিবী হচ্ছে যে গোল না, পৃথিবী হচ্ছে গোল না, ঠিক আছে, পৃথিবী হচ্ছে গোল না, মানে গোল, গোল বলি না, যা ধারণা করিনি গোল আর কি, পৃথিবী হচ্ছে সমতল ভূমির মতো, পৃথিবীর সমতল ভূমির মতো, এই হচ্ছে পৃথিবী, আমরা এই পৃথিবীতে থাকি, আর হচ্ছে যে সূর্য অন্যান্য গ্রহ নক্ষত্র এর চারিদিকে প্রদক্ষিণ করে ঘুরতেছে, এটা আগেকার সময় বিজ্ঞানীরা মনে করতেন। দেন হচ্ছে তোমার আহ গ্যালিলিও এটা দেখান যে না, আসলে সেটা না, অন্যান্য গ্রহ সমূহ আহ আমাদের অন্যান্য যে গ্রহ যেগুলো আছে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে পৃথিবী অন্যান্য গ্রহ নক্ষত্র এই যে সূর্যের চারিদিকে কেন্দ্র করে ঘুরে, এটা হচ্ছে গ্যালিলিও বলেছেন। তো পরবর্তীতে ওনারটাকে একটু মডিফাই করেন যে কেপলার, কেপলার জিনিসটাকে একটু মডিফাই করে 3টা সূত্র দেন, ঠিক আছে। তো সূত্রটা কি, প্রথম হচ্ছে উপবৃত্ত সূত্র, এই সূত্র অনুসারে হচ্ছে যে এই ধরলাম হচ্ছে সূর্য, প্রত্যেকটা সূর্যকে কেন্দ্র করে ইয়া ও গ্রহ সমূহ বৃত্তাকার না উপবৃত্তাকার, উপবৃত্তাকার অনেকটা এরকম হবে, ঠিক আছে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই এই একটা, তারপর হচ্ছে এই একটা, হ্যাঁ, প্রত্যেকটা গ্রহরা সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে বলে, মানে বৃত্তকার, বৃত্ত হচ্ছে এটা হচ্ছে বৃত্ত, বৃত্ত না এটা, আমরা হচ্ছে উপবৃত্ত, এটা কি উপবৃত্ত, মানে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। বুঝতে পারছো তো? জি। হুম, এটা হচ্ছে প্রথম সূত্র, এটা একদম সহজ, এখানে না বোঝার কিছু নেই। তারপরে হচ্ছে যে দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফল সূত্র, ক্ষেত্রফল সূত্রে বলা হয়েছে যে এই এই ধরলাম সূর্য, হুম, সহজভাবে চিন্তা করে, একদম একদম সিম্পল বিষয়। আম, এই ধরো এই, হ্যাঁ, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে কি, পৃথিবী, ধরলাম হচ্ছে পৃথিবী ঘুরতেছে, হ্যাঁ, পৃথিবী এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যতটুকু, এই থেকে এই পয়েন্টে আসছে পৃথিবী, এইটুকু পথ, কয়টুকু পথ বুঝছো, এইটুকু পথ, ঠিক আছে, এই এই যে পথটা, এই পয়েন্ট থেকে এ থেকে বি পয়েন্টে আসছে, ঠিক আছে, এই পয়েন্ট আসতে যদি টি সময় লাগে, টি সময় ধরলাম, হ্যাঁ, বলো। নবিউল ইসলাম, হ্যালো, নবিউল ইসলাম, কথা শোনা যাচ্ছে না? শোনা তো যায়। ও হাত হাত তুললো দেখলাম।
আচ্ছা যাই হোক, আমি কন্টিনিউ করি। ও মনে হয় ভুলে ভুলে করছে। নবীল ইসলাম কি নবীউল মনে কথা? হয় শুনতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। নবীউল মনে হয় শুনতে পাচ্ছে না। নবীল কি শোনা যাচ্ছে না কথা? হ্যালো? নবুল ইসলাম। ধুর। আচ্ছা, অন্যরা কি কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। বাকিরা কোথায়? দিনা ইসলাম, মুনিয়া, সোহান রানা, কথা? জি আমরা শুনতে পারতেছি। আচ্ছা, বাকি দুজন, দিনা আর হচ্ছে মুনিয়া। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোনো প্রবলেম হলে বইলো। আচ্ছা যাই হোক, যেখানে ছিলাম, তো এই ধরলাম হচ্ছে সূর্য, সূর্যের চারিদিকে হচ্ছে যে কোন একটা গ্রহ ঘুরতেছে, এটা ধরলাম এই এই গ্রহটাকে ধরলাম পৃথিবী। পৃথিবী এই থেকে এই পর্যন্ত আসতে একটা দূরত্ব অতিক্রম করছে, এটাকে যদি আমি যদি সূর্য বরাবর যদি টান দিই, তাহলে এই একটা একটা আমার একটা কি হলো, আমি একটা কি পেলাম, একটা ত্রিভুজ পেলাম, এটা একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, ঠিক আছে? একটা এই 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 অংশটা, মানে এই এই এখান থেকে এ থেকে বি তে আসছে, এটা দুইটা বরাবর যদি লম্বা লম্বি টান দিই, তাহলে আমি একটা ক্ষেত্রফল পাবো। এই যে ক্ষেত্রফল, যে এই ক্ষেত্রফলটা যতটুকু সময় অতিক্রম করছে, এইটুকু এই সময়টা মানে সময়টা সেম থাকবে। এই উপবৃত্তাকার কক্ষপথে যে কোনো জায়গায় এই সেম সময় সেম ক্ষেত্রফল অতিক্রম করবে। এখানে যে, অর্থাৎ এ থেকে বি আসতে যে, এই যে টি সময় যদি এ থেকে বি আসতে যে ক্ষেত্রফল অতিক্রম করে, এই টি সময় এই জায়গাও কিন্তু সেম ক্ষেত্রফল অতিক্রম করবে একইভাবে। এই টি একই সময় কিন্তু এই জায়গাও কিন্তু সেম ক্ষেত্রফলই অতিক্রম করবে। কথা বুঝতে পারছো সবাই? জি। মানে যে পয়েন্টই হোক না কেন, সময় যদি এক থাকে না, সবাই হচ্ছে যে সেম ক্ষেত্রফল অতিক্রম করবে। এখানে আমি দেখিয়েছি। এই দেখছো চারিদিকে যখন ঘুরতেছে, দেখো, সেম ক্ষেত্রফল কিন্তু অতিক্রম করবে, মানে ক্ষেত্রফল কিন্তু সেম থাকবে যে কোনো সময়, সব জায়গায় কিন্তু সেম থাকবে। এরপর হচ্ছে হচ্ছে কি, প্রতিটি গ্রহ, 3 নম্বর সূত্রে, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ আহ পর্যায়কালটা হচ্ছে কি, পর্যায়কালটা হচ্ছে তোমার, একটু চারিদিকে ঘুরতেছে না, এই গ্রহটা চারিদিকে ঘুরতে, এইটা পৃথিবী, হ্যাঁ পৃথিবীটা চারিদিকে ঘুরতেছে। তো এই পুরো একটা ঘুরে এসে আবার এই পর্যন্ত আসতে, মানে এটা এই ঘুরে আবার এই এই জায়গায় ফিরে আসতে যে সময় লাগবে, সেটা হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, সেটা হচ্ছে কি এই গ্রহের পর্যায়কাল। তো এই পর্যায়কালের, এই যে পর্যায়কাল মানে যতটুকু দূরত্ব অতিক্রম করে আসবে, সেই যে সময়টা মানে পর্যায়কাল যে সময়, এটাকে যদি আমি টি ধরি, পর্যায়কাল মানে পুরোটা ঘুরে আসতে যে সময় লাগবে সেটা, পর্যায়কালটাকে যদি আমি টি ধরি, তাহলে যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, মানে এই যে দূরত্বটা তার ঘনফলের সমানুপাতিক। এটা দূরত্বকে যদি এইচ বলি, তাহলে এইচ কিউব, টি সমানুপাতিক এইচ কিউব। এখন গড় কেন বলছে? কারণ যে এটা যেহেতু উপবৃত্তাকার, ঠিক আছে, এটা যেহেতু উপবৃত্তাকার, সেহেতু সব জায়গায় কিন্তু দূরত্ব এক না, এখান থেকে এই জায়গায় কিন্তু দূরত্ব বেশি। যখন পৃথিবী যখন এখানে থাকবে, এখান থেকে কি দূরত্ব একটু কম। আবার এটা যখন এই জায়গায় অবস্থান করবে, এখান থেকে দূরত্ব আরো কম। আবার যখন এখানে অবস্থান করছে, এখান থেকে দূরত্ব আরো একটু বেশি, মানে এক এক জায়গায় কিন্তু দূরত্ব কিন্তু এক এক রকম, ঠিক আছে? তো সবগুলা দূরত্বকে একসাথে করে একটা গড় দূরত্ব বের করতে হবে। এই যে গড় দূরত্ব হবে কি, এই গড় দূরত্ব যে ঘন হবে, গড় দূরত্ব, দূরত্বের যে ঘন, যেটা হচ্ছে, এটা যদি আমি কিউব করি, এই এই কিউবটা হচ্ছে কি সেই পুরাটা ঘুরে আসতে যে সময় লাগবে তার সমানুপাতিক। ঠিক আছে? অর্থাৎ এইচ, এইচ হচ্ছে গড় দূরত্ব, এটার কিউব হচ্ছে কি এটাকে পুরাটা ফিরে আসতে যে সময় লাগবে তার সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা যাই হোক, গেল এটা। এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের মূলত আমাদের ম্যাথমেটিক্যাল বিষয়গুলো শুরু হবে। এটা একটু ইম্পর্টেন্ট, একটু এটা যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। কেপলারের সূত্র,
তারপরে তোমার হচ্ছে গ্যালিলিও সূত্র আর হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসবেই। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের এডমিশন টেস্ট হতে, যেখানে এক্সাম হোক না কেন সব জায়গায় কিন্তু এডমিশন টেস্টে কিন্তু এগুলো আসে। তো আমরা এখন শুরু করি যে নিউটনের মহাকর্ষ সূত্র। তো নিউটনের মহাকর্ষ সূত্র বলছে কি যে এই আমাদের যে মহাবিশ্বের মানে মহাবিশ্ব যে কোনো জায়গায়, পৃথিবীর বাইরে তুমি যেখানে যাও, যে কোনো জায়গায় ধরো দুইটা বস্তু কণা, এই একটা বস্তু কণা, এই একটা বস্তু কণা, এই প্রথম বস্তু কণাটা যদি হয় এম, পরের বস্তু কণাটা যদি হয় এ, পরের বস্তু কণাটা হয় যদি বি, ঠিক আছে, এবং ধরলাম এ বস্তু কণার ভর হচ্ছে m1, এবং বি বস্তু কণার ভর হচ্ছে m2 ভর। হুম। তো বস্তু কণার ভর m1 এবং m2 যদি হয়, এই বস্তু কণা দুইটা পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেই বলটা যদি হয় এফ, তাহলে সেই সেই বলের মান হবে, মানে হচ্ছে যে এ এবং বি পরস্পরকে যে বলে তারা আকর্ষণ করতেছে, সেই বলের মান হবে এই এ এবং বি যে বস্তু যে কণা আছে তার দুইটার যে ভর আছে, ভর হচ্ছে m1 ইন্টু m2, m2 এর গুণফলের, সরি, এম গুণফলের সমানুপাতিক। এবং এরা যদি পরস্পর দূরত্ব, এই এ এবং বি এদের দূরত্ব যদি ধরি ডি, এবং এদের যে আকর্ষণ বল সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তো এটা হচ্ছে যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা যদি আহ, পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেই বলের মান হচ্ছে এফ, এফটার মান হচ্ছে সেই বস্তু কণা দুটার ভরের যে গুণফল তার সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব ডি এর বর্গের ব্যস্তানুপাতিক, মানে ডিভাইডেড মানে ভাগ আকারে। ঠিক আছে। তো এখন হচ্ছে যে তাহলে আমরা দুইটাকে যদি একসাথে করি, তাহলে আমরা পাই হচ্ছে কি এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। হুম। পরিষ্কার। তো ডি স্কোয়ার যেহেতু, এখন আমি যদি সমানুপাতিকটা যদি তুলে দিই, এটা আমাদের মনে রাখতে হবে, সমানুপাতিক তুলে দিলে কিন্তু এখানে একটা ধ্রুবক বসাতে হবে জি, m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। জি একটি সমানুপাতিক ধ্রুবক, জি এর মান তোমরা সবাই জানো। জি, জি ইকুয়াল 6.673 ইন্টু 10^11 কেজি স্কোয়ার nm/2। এটা আমরা সামনে পাবো, ঠিক আছে, সামনে যখন ম্যাথ ম্যাথ যখন আসবে তখন আমরা সেই জিনিস আরো দেখতে পাবো। এই, ঠিক আছে, সার্বজনীন ধ্রুবক, এটা সব জায়গায় কিন্তু সেম থাকবে এই মান। এখন এখানে কিছু জিনিস আছে যেটা আমাদের মনে রাখতে হবে, হতে পারে বিজ্ঞানী ও আবিষ্কার। কোন কোন বিজ্ঞানী, আচ্ছা, কোন কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করছে এখানে বলা আছে। নিউটন কি আবিষ্কার করছে, মহাকর্ষ ও অভিকর্ষ বল, গুরুত্বময় আবর্তনের কারণ। গ্যালিলিও কি আবিষ্কার করছে, কেপলার কি, এটা আমি দিয়ে দিব, তোমরা দেখে নিও। তারপর হচ্ছে টাইকো ব্রাহে, পেরেন্টিং ফিলিপস, এবং হচ্ছে ক্যাভেন্ডিস। জি এর মান নির্ণয় করে, এই যে আমরা যে জিটা দেখালাম না মহাকর্ষ ধ্রুবক, সেটা মান হচ্ছে বিজ্ঞানী ক্যাভেন্ডিস নির্ণয় করছে। যাই হোক, এটা আমি বেশিক্ষণ টাইম লাগালাম না। মহাকর্ষ ধ্রুবক এখানে মান বলা আছে, মহাকর্ষ ধ্রুবক হচ্ছে এই 6.67 ইন্টু 10^11 nm² kg/2। এই ধ্রুবকটা সবারকে কিন্তু মনে রাখতে হবে। ক্যাভেন্ডিস এই ধ্রুবকের মান নির্ণয় করেন, এবং এর মাত্রা হচ্ছে m−1 l³ t/2। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমরা একটু মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। এই এই মান, এইটা বা এটা। এখন এটা যদি বর্ণনা করতে গেলে এগুলা জানা ভালো, বাট যেহেতু আমাদের এডমিশনের, যেহেতু আমরা এডমিশন ক্যান্ডিডেট, তোমরা যেহেতু এডমিশন ক্যান্ডিডেট, সেহেতু আমি খুব বেশি এটা সম্পর্কে ডিসক্রাইব করব না। জাস্ট হচ্ছে যে একটু জাস্ট মৌখিক ভাবে একটু বলে রাখি সংক্ষেপে আর কি। প্রথমত ক্ষেত্রে কি আমরা কি জানছি, এফ ইকাল টু জি m/r²। এটা হচ্ছে কি, এটা যদি পৃথিবী হয়, জি কি মহাকর্ষীয় ধ্রুবক, এটা সবার জায়গায় সেম সেম 6.673। এটা তো সবার ক্ষেত্রে সেম থাকবে। এম হবে কি পৃথিবীর ভর, এম হবে কি
ওই যে যে বস্তুটার উপর পৃথিবী আকর্ষণ করতেছে, এইটা ধরলাম যদি পৃথিবী হয়, এখানে এই যদি একটা বস্তু হয়, হ্যাঁ, এই একটা বস্তু আপেলটা পৃথিবীর দিকে পড়তেছে, তো পৃথিবী আপেলটাকে একটা নির্দিষ্ট বলে তার দিকে টানতেছে। সে এই আপেলটার ভর হচ্ছে ছোট হাতের এম, পৃথিবীর বড় ভর হচ্ছে বড় হাতের এম। আর আর স্কোয়ার কি? আর স্কোয়ার হচ্ছে যে এটা এটা ধরে নি পৃথিবীর সারফেসে আছে, মানে অর্থাৎ এই আপেলটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ বরাবর আছে, দূরে না, পৃথিবীর একদম পৃষ্ঠ বরাবর, মানে একদম পৃথিবীর এই পৃষ্ঠ বরাবর। তাহলে কেন্দ্র থেকে এই আপেলটার দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে। এখন আমরা জানি যে এফ ইকুয়াল টু কি, নিউটনের সূত্র থেকে আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ এর জায়গায় আমি এম এ বসাতে পারি। ঠিক আছে। এখন আম, এখানে এ কি? ত্বরণ। ঠিক আছে। কারণ ত্বরণটা কেন জি। কার জন্য হচ্ছে? পৃথিবীতে টানতেছে সেজন্য ত্বরণ হচ্ছে না, পৃথিবী আপেলটাকে নিজের দিকে টানতেছে, এই জন্য কি হচ্ছে? ত্বরণ হচ্ছে। ঠিক আছে। এখানে তো কেউ তো ধাক্কা দিচ্ছে না। আমরা যেমন ত্বরণ কি জি। হয়, আমরা যখন একটা গাড়ি যখন চলে, গাড়ি যখন চলে ইঞ্জিন গাড়িটাকে চালাচ্ছে, এই যে পৃথিবীর পৃষ্ঠ, এই যে আপেল পৃথিবীর দিকে পড়তেছে। ঠিক আছে। তাহলে এটারে টানতেছে কে? পৃথিবী। ঠিক আছে না? জি। তো পৃথিবীর ক্ষেত্রে এই ক্ষেত্রে এ এ এ কি হবে? জি হবে। পৃথিবী যদি টানে তখন কি হ্যাঁ। এ এ কি হবে? জি হবে। এবং জি কি সব জি ক্ষেত্রে হবে। সমান হবে 9.8। ঠিক আছে। অর্থাৎ জি। পৃথিবীর টানের জন্য যে ত্বরণ হবে সেটা হবে জি। তাহলে এ এ যেহেতু এটা পৃথিবীর টানের জন্য হচ্ছে, সেক্ষেত্রে আমি এর বদলে জি লিখতে পারি না? পারি। হুম। তাহলে জি লিখলাম। তাহলে জি এম এম বাই আর স্কোয়ার। এখন এই এম আর এই এম এর উভয় পক্ষ থেকে কি কি যাচ্ছে? কাটা যাচ্ছে। ঠিক আছে। তাহলে থাকলে থাকলে কি আমাদের কাছে? আমাদের কাছে থাকে যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই খেয়াল করে দেখো, কোনো একটা বস্তুর জি মানে যে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ অথবা গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ হচ্ছে জি এর মান আহ, তোমার হচ্ছে ওই বস্তুটা, মানে যে এই যে পৃথিবীর উপর যে এই যে আপেল যেটা আছে না, আপেলের ভর কতটুকু তার উপর ডিপেন্ড করে না, এখানে কিন্তু নাই। এখানে কি আছে? জি কি মহাকর্ষীয় ধ্রুবক, এম কি পৃথিবীর ভর, আর কি ব্যাসার্ধ। আর হচ্ছে দ্রুত। হ্যাঁ, বুঝি না, আবার বলো। যে আরেকটা দ্রুত। আট আর কথাটা আবার একটু বলো। মানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত হচ্ছে আরটা হচ্ছে দূরত্ব, মানে ব্যাসার্ধ যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, আটটা। তো এখানে দেখো, এই যে আপেলটা, আপেলের জায়গায় যদি গাড়িও যদি রাখি, তাও কি জি এর মান কি চেঞ্জ হবে? না, একই থাকবে। হবে না। কারণ এখানে এই এমটা তো না, এটা তো কাটা চলে গেছে। অর্থাৎ জি, জি। জি এর মান আপেলকেও যে বলে টানবে, আপেলকেও যে বলে টানবে, একটা গাড়িকেও একই বলে টানবে, অর্থাৎ দুইজনের কি জি মানে যে দুইজনের ত্বরণের মান একই হবে। আমি যদি এখানে একটা হাতি রাখি, গরু রাখি, একটা মানুষ রাখি, সবার ক্ষেত্রে সেম হবে। ইভেন একটা পালক রাখি, একই বলে টানবে। তাহলে কেউ আগে কেউ আস্তে আস্তে কেন পড়তেছে? বাতাস আছে তাই, আর কিছু না। ঠিক ঠিক আছে। সুতরাং এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি কি, এই যে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি এর মান কিন্তু ওই বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। দেখো আগে ভাগে কিন্তু কাটাকাটি চলে গেছে, বাকি থাকে ডিপেন্ড করে কি মহাকর্ষীয় ধ্রুবক এবং ওই যে গ্রহ এখন, এটা তো পৃথিবীর ক্ষেত্রে হয়েছে, পৃথিবী, আর্থ। এখন এটা যদি মঙ্গল গ্রহ হয়, তখন এটার মান আলাদা হবে, কারণ মঙ্গল মঙ্গল গ্রহের ভর আলাদা, মানে যে এটা যে গ্রহে আছে সেই গ্রহের ভর এবং হচ্ছে যে সেই গ্রহের ব্যাসার্ধ। অর্থাৎ যে গ্রহের, কোন গ্রহের অভিকর্ষ ত্বরণ, সেই গ্রহের তোমার অফকোর্স হচ্ছে যে তোমার ভর এবং ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। কোন ওই বস্তুটা, যে বস্তুর উপরে সে টানতেছে, সেই বস্তুর যতই বড় হোক বা যত ছোট হোক তার উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? ক্লিয়ার। এটা এখানে বলা আছে, হ্যাঁ, এটা জাস্ট সংক্ষেপে আর কি। এই দেখো, এই এই এখন অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয় তিনটা কারণে: উচ্চতা, অক্ষাংশ, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। উচ্চতার জন্য অক্ষাংশ বা ক্রিয়া, এটা আমি এই সম্পর্কে আমি আলোচনা করবো। আচ্ছা শোনো, একটু কিছুক্ষণের মধ্যে 3 মিনিট সময় বাকি আছে, তো তো এটা মেবি বন্ধ হয়ে যাবে, তো আমি আবার গ্রুপের মধ্যে আমি আরেকটা লিংক দেবো। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে জয়েন হয়ে নিও। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে যে উম,
এই জি তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে জি ডিপেন্ড জি ইকাল টু জি এম বাই আর স্কয়ার। তো পৃথিবী কিন্তু একদম গোল না। পৃথিবী কিন্তু আমরা যে বলি না পৃথিবী গোল, পৃথিবী কিন্তু গোল না। পৃথিবী গোল না, পৃথিবীতে কমলা লেবুর মতো একটু চ্যাপ্টা, মানে কিছুটা এই আকৃতির। পৃথিবীটা কিছুটা মেরু এই অঞ্চল আকৃতির। চাপা। হ্যাঁ। তো এখন দেখি জি এর মান ডিপেন্ড করতেছে কিসের উপরে, মানে বড় হাতের জি এর উপরে। মানে এটা তো ধ্রুবক, এটা তো চেঞ্জ হবে না। ওই 6.673 এটা তো মহাকর্ষের ধ্রুবক, এটা তো চেঞ্জ হবে না। পৃথিবীর ভরের উপরে এটা কি চেঞ্জ হচ্ছে? পৃথিবীর ভর পৃথিবীর মধ্যে না। আছে, যেখানে যে পৃথিবীর ভর তো সেমই থাকবে, তাই না? চেঞ্জ জি। হবে কোথায়? চেঞ্জ হবে যে আর, মানে পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃষ্ঠ থেকে যে দূরত্ব, যেমন দেখো এই এই স্থান থেকে এই স্থানের দূরত্ব, আবার এই স্থান থেকে মেরু অঞ্চলের যে দূরত্ব, হ্যাঁ, নিরক্ষীয় রেখা থেকে দূরত্ব, আবার এই এখান থেকে আবার এই স্থানের দূরত্ব কি সেম? না। 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 তাহলে একটা বস্তু যদি এখানে থাকে, এই ক্ষেত্রে আর এর মান বেশি হবে, নাকি এই একটা বস্তু ধরলাম, এই ধরলাম এ স্থানে আছে বি স্থানে আছে, আম, ধরলাম এটা ধরো এ স্থানে আছে, এই স্থানটার নাম হচ্ছে এ, আর এই স্থানটার নাম হচ্ছে বি। এই বস্তুটা ধরলাম যে আমি এ স্থানে আছি, ঠিক আছে? আর একটু সহজভাবে বলি তাহলে আরো ভালো হবে। আম, ধরলাম আম, এই জায়গাটা ধরলাম যে ঢাকা, যদিও জাস্ট সুবিধার জন্য বোঝার জন্য অফ করে দিই। এটা ধরলাম ঢাকা, এটা ধরলাম বরিশাল। বরিশাল লিখলাম, যাক, একটা জায়গার নাম লিখলাম যেটা মাথায় আসছে। সো এটা ধরলাম ঢাকা, এটা ধরলাম বরিশাল। এখন বলো, এই এই আর আর এই আর দুটা আর এর মান তো সেম থাকবে না, অফকোর্স। এখন বলো যে আম, ঢাকাতে আছে, ঢাকাতে মানে কেন্দ্র থেকে এই বস্তুটা এখানে এখানে আছে, ঢাকার ক্ষেত্রে আর এর মান বেশি হবে নাকি বরিশালের ক্ষেত্রে আর এর মান বেশি হবে? ঢাকার ঢাকার ক্ষেত্রে আর এর ক্ষেত্রে। মান বেশি হবে। আর এর মান বেশি হবে। আর বরিশালের আর এর মান কম হচ্ছে, জি। কারণ এই জায়গা থেকে দূরত্ব কম। এখন আমরা জি এর ক্ষেত্রে কি দেখছি? জি এর ক্ষেত্রে কি আর কি ব্যস্তানুপাতিক, মানে মানে ভাগাকার সম্পর্ক, মানে আর এর মান বাড়লে জি এর মান কমবে, জি। আবার আর এর মান কমলে জি এর মান বাড়বে। এটা বুঝতে পারছো তো? জি। ব্যস্তানুপাতিক সম্পর্ক। জি। ঠিক আছে, জি। এই দুইটা তো জি। আমরা কাউন্ট করবো না কেন? পৃথিবী যেহেতু, পৃথিবী সব জায়গায় এম তো সেম থাকবে, আর জি এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম। তো এটা আর চেঞ্জ হবে না। তো আমাদের চেঞ্জ হচ্ছে কি আর, অর্থাৎ ব্যাসার্ধ। তাহলে আমরা এই এই স্থানে যদি যাই, নেত্রকোনা ধরলাম, নেত্রকোনা, এখানে আবার আর এর মান চেঞ্জ, মানে দেখতেছি কি পৃথিবী থেকে যে দূরত্বে যায় না কেন, পৃথিবীর আকৃতির জন্য কিন্তু এখানে এক এক রকম আর পাচ্ছি। অর্থাৎ ব্যাসার্ধের জন্য অফকোর্স জি এর মান চেঞ্জ হচ্ছে। সুতরাং তা থেকে আমরা কি বলতে পারি, যে তোমার যে পৃথিবীর